অনেক তো এদিক ওদিক ঘুরলাম, 7 সমুদ্র পার করে বিদেশের পরিবেশেও থাকলাম। ভিন দেশে যখন গোছানো আর গোটানোর গল্প শেষ হলো, ঘরের ছেলে মেয়ে আবার ঘরেতেই ফিরে এলো। এর আগে আমরা যে কবারই এসেছি তখন পুরো প্যান্ডেল তৈরি দেখেছি, এইবার এরকম আন্ডার কনস্ট্রাকশন প্যান্ডেল দেখছি। আমরা বাড়ি এসে গেছি। শহর কলকাতা, আমাদের বাড়ি। এই শহরেই আমাদের জন্ম, তাই এই শহরেতেই বারবার ফিরি। গত 3 বছর আমরা আমেরিকায় কাটালাম ঠিকই, কিন্তু তাতে দেশের অভ্যাসগুলো ভুলিনি। 3 বছরে 4 বার বাড়ি যে এসেছি। গাড়ি নিয়ে আসলে গাড়ি মাথায় নিয়ে ঘুরতে হয়, আর বাইক নিয়ে এলে হেলমেট মাথায় করে ঘুরতে হয়। তবে এখন বিদেশ ছাড়ার পর কিছু অভ্যাস ওইখান থেকেও নিয়ে ফিরেছি। সেগুলো এই দেশে কাজে লাগে কি না দেখতে চাইছি। সব জায়গার সব অভ্যাস যে ভালো হবে তার কোনো মানে নেই, কিন্তু ভালোটুকুনি বেছে নিতে পারলে তাতে ক্ষতি কি? ভালো আর মন্দ মিলিয়েই মানুষ, ভালো আর মন্দ মিলিয়েই একটি দেশ। কিন্তু এর মধ্যেই মানুষ কোনটা বেছে নেবে সেটা বোঝাবে সেই দেশেরই পরিবেশ। চলুন শুরু করি তাহলে আমাদের দেশে ফিরে আসার পরের গল্প। ওয়াকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমাদের বাড়ি ফেরার গল্পের 3য় পর্ব। আমরা দুর্গাপুজোর ঠিক 1 মাস আগে বাড়ি ফিরেছিলাম। অনেক চাওয়া পাওয়ার একটা লম্বা লিস্ট বানিয়ে ফেলেছিলাম, কিন্তু আমরা যা চাই তাই কি পাই না। কিছু অঘটন ঘটার থেকে আটকানো যায় না। তাই যেটুকুনি পেয়েছি সেইটুকুনি নিয়েই সন্তুষ্ট হওয়ার চেষ্টা করেছি। আসার কয়েকদিনের মধ্যেই প্রাকৃতিক দুর্যোগেও পড়েছি, কিন্তু সেই বিপত্তি শুধু আমরা একা না, গোটা শহর একসাথে পেরিয়েছি। কিন্তু বলে নাকি যা হয় ভালোর জন্যেই হয়। কার কপালে কি আছে সেটা কি আগের থেকে বোঝা যায়? কিন্তু ভোগ যখন ছেড়ে আসতে পেরেছি, ভোগান্তিকে ভয়ে না পেয়ে নিজেদের লোকেদের পাশে দাঁড়াতে চেয়েছি। চলো, কিন্তু এটাকে ফু দিতে হবে, তারপরে কাটবে। কিছু পেতে গিয়ে হয়তো কিছু হারিয়েছি, কিন্তু যাদের থেকে এতদিন বঞ্চিত থেকেছি, বাড়ি ফিরতেই আবার যেন পুরনো দিনগুলো ফিরে পেয়েছি। এই অমূল্য মুহূর্তগুলো কি আমাদের মতন সাধারণ মানুষ কোনোদিন শুধু ভাষা দিয়ে বোঝাতে পেরেছে? তাই গল্প নিয়ে আসা, যেখানে এই পুরো ব্যাপারটা বিস্তারে দেখানো গেছে। এতদিন দেশের বাইরে ছিলাম, তাই খালি এদিক ওদিকের গল্প বলছিলাম। এবার যখন দেশে ফিরতে পেরেছি, আমাদের নিজের শহর, নিজের বাড়ি থেকেই গল্পটা শুরু করতে চাইছি। পারলে ভিডিওটা শেষ অবধি দেখবেন। তুই শুধু জিনিসপত্র সরাবি, আমি ঝাড়ু দেবো। তোর ঝাড়ু দেওয়া আমার পছন্দ নয়। মানে এগুলো কোনো 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 লজিক ছাড়াই কথাবার্তা। না, কোনো যথেষ্ট লজিক আছে। তুই খুব উপর ঝাড়ু দিবি, সর। যদি বলি আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, তাহলে আমাদের রাজত্ব শুধু আমাদের এই কলকাতার বাড়ির আয়ত্তে। এইটা সরা। আর এর আশেপাশে কিছু নেই, ওখানটাই ছিল যা ছিল। এই জায়গাটা পরিষ্কারই আছে। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এটাকে রাখবো। এই স্পাইডার এর জন্যই বলছি, মার। हमारे घर में तुम कैसे रहता है? এই মা, এই জায়গাটা মোছা হলো না, তুই ঢুকিয়ে দিবি। তুই এক কাজ কর, ফ্যান থেকে শুরু কর। কি মুশকিল, মানে একটা ঘর পরিষ্কার করবো তো আরো করে একটা পার্ট পরিষ্কার শুধু হবে, বাদ বাকি পার্টটা আবার পরে। আমি এইটা বুঝি না তো। ওহো, আরে কি অদ্ভুত, এইখানে তো নোংরা হয়ে আরে আছে। এখন স্পেসিফিক জায়গাটা ধরেছিলাম, ওটা তো হয়ে গেছে। রেখে দিলাম। এখন ওর ঘর বাকি ডাইভার্ট হয়ে গেল। হচ্ছে মসাবের কাছে সব থেকে আনইম্পর্টেন্ট কাজ হচ্ছে ঘর গোছানো। গত 3টে বছর আমেরিকায় কাটিয়ে আবার সেই বাড়িটায় এসে পৌঁছালাম, যেখান থেকে আমরা প্রথম গল্প বলা শুরু করেছিলাম। তাই দেশে ফেরার পর এই পর্বটা আমরা আবার এখান থেকেই শুরু করছি। বিদেশ থেকে টেনে আমাদের দেশে ফিরিয়ে আনার অনেকগুলো কারণের মধ্যে এই বাড়িটারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আসলে এই বাড়ি থেকেই আমাদের একসাথে থাকা শুরু হয়েছে। তবে এইখানে এবার আমরা কিছু পরিবর্তন করতে চলেছি, এবং সেটা শুরু করব আমাদের একটা বেসিক নেসেসিটি, আমাদের বাথরুম থেকে।
এইটা হলো শাওয়ার কার্টেন। এটাতে সুবিধাটা হলো, এটা আমরা ওই দেশে গিয়ে শিখেছি। এটাতে সুবিধা হয় কি, শাওয়ারের এরিয়াটা বাকি বাথরুম থেকে কাট অফ করে দেয়, তাহলে জলটা শাওয়ার থেকে বাকি বাথরুমে ছেটকায় না, বাকি বাথরুমটা রইল পরিষ্কার, আর এই এরিয়াটা শাওয়ারের এরিয়াটা শুধু খালি ভেজে। শাওয়ার এরিয়ার বাইরের এরিয়াটা যেহেতু শুকনো রইলো, এটা শুধু ঝাঁট দিলেই এই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। এখানে জল দিয়ে ধোয়াধুয়ি করার কোনো দরকার লাগে না। আমরা ওইখানে এত বছর ধরে ইউজ করছি এবং এই সুবিধাটা ওইখানে আমরা পেয়েছি। অনেকেই হয়তো এই পদ্ধতি আগে থেকেই জানবেন, আমরা লাভ পেলাম বলে শেয়ার করলাম। এই ছোট্ট একটা অভ্যাসের পরিবর্তনে বাথরুম পরিষ্কার রাখার খাটনিটা অনেকটা কমে যায় আমাদের। যদিও এটা পুরোপুরি ব্যক্তিগত সুবিধা অসুবিধে সাপেক্ষ একটা ব্যাপার। আসলে দুই দেশেরই যেমন কিছু ভালো অভ্যাস আছে, তেমন খারাপও আছে, এবং শেষমেশ কোনটা থাকবে আর কোনটা সরে যাবে সে উত্তর একমাত্র সময় দিতে পারবে। তবে এটা তো শুধু একটা উদাহরণ দিলাম, এরকম আরও ছোটোখাটো পরিবর্তন আগামী দিনগুলোয় হতে থাকবে। যেমন যেমন আমরা গল্পের সুযোগ পাবো আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো। এবার চলুন একটু বাড়িটা ছেড়ে বাইরে বেরোই, আর আমাদের যে জগৎ থেকে এতদিন দূরে ছিলাম তাদের সাথে গিয়ে দেখা করি। ফিরে পেতে চলেছি আবার পুরনো দিনগুলো, ঝালিয়ে দেখি আমাদের সব পুরনো সম্পর্ক। চলো। আমরা দেশ ছাড়ার সময় যা এখানে রেখে গিয়েছিলাম, এই গল্পে দেখবেন প্রায় সবটাই ফেরত পাচ্ছি। কিন্তু বেশিরভাগ সম্পর্কগুলো ফেরত পেলেও কিছু অমূল্য সম্পদ আমরা দূরে থাকাকালীন চিরতরে হারিয়েছি। তারা এখন যেখানেই আছে, চিরকাল হয়তো এটাই চেয়েছে যে আমরা নিজেদের জায়গায় আবার ফিরে আসি, নিজেদের লোকেদের পাশে থাকি। আমরা নিশ্চিত যে তাদের আশীর্বাদ থাকবে চিরদিন আমাদের প্রতি। মানুষ হিসেবে আমরা অনেক ক্ষেত্রেই অসহায়, তাই যাদেরকে কাছে পাচ্ছি তাদেরকেই আঁকড়ে ধরে রাখতে চাইছি। এই শহরে আমরা আমাদের জগৎ ছেড়ে গিয়েছিলাম, সেইগুলোকে আবার ফেরাবার তালে ছিলাম। আমরা দূরে থাকাকালীন আমার এক মামাতো ভাই ডাক্তারিতে চান্স পেয়েছে, আবার আরেক মামাতো ভাই পরিবারে এক নতুন সদস্য এনেছে। এইসব খবর এতদিন শুধু ফোনেই শুনতাম। তাই ফেরার পর আমাদের প্রথম কাজ ছিল আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার সাথে গিয়ে পার্সোনালি দেখা করা আর ভালো খবরের আনন্দগুলো ভাগ করে নেওয়া। তবে আমাদের পরিবার কিন্তু ছোট নয়, গোটা কলকাতা ছড়িয়ে রয়েছে তারা। কোন টাকার বাড়ি বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই আর বাড়ি দিয়ে ভাগ করব না, উল্টে ভাগ করে নেব শুধুমাত্র আনন্দটা। গাড়িতে গাড়িতে আমার গোপ্র ধরার হাতের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। আগে এদিকে ধরতাম, ওদিকে বসতাম। এটা প্রত্যেকবার কলকাতা এলেই হয়। হ্যাঁ, আর ডান হাতে ধরতাম, ডান হাত অনেক বেশি স্টেবল, এখন আমাকে বাঁ হাতে ধরতে হচ্ছে। এখন যাদেরকে স্ক্রিনে দেখবেন সবাই আমাদের কলকাতা পরিবারের অংশ, যেখানে বছরের পর বছর যোগ হতে থাকে একটা করে খুদে সদস্য। আর এই খুদেদের সাথেই আমাদের স্পেশাল বন্ধুত্ব। তাথই বললেই হাসছে। হ্যাঁ, তাথই 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 মোমবাতি দিয়েছে না? তাই তো ওই তো মোমবাতি তো। স্পাইডার মোমবাতি। এটা মোমবাতি? দাঁড়াও দিবা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Dinu. Happy birthday to you. গোটা পৃথিবী ঘুরে নিলেও এই অনুভূতি পাওয়া যায় না, গোটা ডিকশনারি খুঁজে নিলেও একে ভাষায় বোঝানো যায় না। বিদেশে থাকতে হাজার চাইলেও যেই ভালোবাসা কেনা যায় না, দেশে ফিরতে পেরে সেটা আর ছাড়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আইসক্রিম
আইসক্রিম আইসক্রিম ও তো এই চামচটা ভালো ওই দেখ ভালো লেগেছে, তাকিয়েছে এবার ওই ও দেখ, দেখ, জিভ ও বের দেখ করেছে। জিভ বার করছে। এটা সাপোর্ট সাপোর্ট ইয়ে ওই দেখ ওই দেখ, পাহাড়ে উঠেছে, পাহাড়ে উঠে আবার পাহাড় উঠে আবার ভিক্টরি স্মাইল দিচ্ছে। এটা পোজ এই, আওয়াজ চলে গেছে। এইভাবেই একটার পর একটা দিন পেরোচ্ছিল। এর বাড়ি তার বাড়ি করতে করতে বেশ ভালোই সময় কাটছিল। আমাকে চকলেটটা দিই। হ্যাঁ দিলাম। আমরা আগের বার যে কফিটা নিয়ে এসেছিলাম সেটাই কদিন আগে শেষ করেছে। আমরা যেখানেই যাচ্ছিলাম থালা ভর্তি করে খাবার পাচ্ছিলাম। এর পরিণাম বিদেশে যেটুকুনি আমরা ওজন ঝরিয়েছিলাম সব আবার সুদ সমেত ফেরত দিচ্ছিলাম। হ্যালো আমি আর নিয়ে আসো। এই চাই দিয়ে খেয়ে বেড়াচ্ছি। আমি তো ভাবলাম বলে কি দাঁড়াও তো, বাবার মেসেজটা ভালো করে দেখো তো। বাবা কি লিখেছে? আমি এইটা জানি না। আমি তো তারপরে আমরা যেমন এক হাতে পাই তেমন আরেক হাতে হারাই। তাই যাদেরকে কাছে পেলাম তাদেরকেই আঁকড়ে ধরে কিছু অমূল্য সময় কাটালাম। কিন্তু ভালো সময় আর কদিন থাকে, সব কিছু পাল্টে যায় যখন বিপদ দরজার সামনে এসে ডাকে। আর এইবার শুধু এক নয়, একাধিকবার বিপদে পড়লাম। প্রথম বিপদটা ছিল আমার বাবার হাতের একটা অপারেশন, যেটা হয়েছিল আমরা কলকাতা ফেরার একদম পরপরই। তবে এর পরেও যে আরও বিপদ অপেক্ষা করছে কে তা জানত। এই বিপদ অধ্যায় শুরু করতে হলে পিছিয়ে যেতে হয় সেই দিনটায় যেদিন কলকাতা ও তার শহরতলিতে সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি হয়। যারা কলকাতা থেকে গল্পটা দেখছেন হয়তো বুঝতে পারছেন কোন দিনের কথা বলছি। পরের দিন শহরের দক্ষিণ অঞ্চল পুরোটাই প্রায় জলের তলায়, রাস্তাগুলো পরিণত হয়েছিল নদীতে। আর ঠিক সেই দিনই আমার বাবা জলে ভেজা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এবার ভাঙল পা। হাত তো ভাঙাই ছিল, এবার পাটাও গেল। গোটা শহর তখন জলের তলায়। আর ওই একই দিনে বাবার পড়ে যাওয়াতে আমাদের মাথায় বাজ এসে পড়ল। এই জলের মাঝখানে আমরা বেরোলাম ঠিকই, কিন্তু গন্তব্যে পৌঁছবো কিভাবে যখন রাস্তাগুলোই জলের তলায়? গাড়ি থাকলেও এই শহরের মানুষের তখন চাই নৌকা, সে তো আর নেই। তাই পরিণাম, গাড়ি নিয়ে আটকে পড়লাম আমরা রাস্তার মাঝখানে। না পারলাম বাবার কাছে পৌঁছাতে, আর না পারছিলাম বাড়ি ফিরতে। বাবা সেই দিন সারাটা দিন যন্ত্রণায় কাতরালো। কাছে পিঠের প্রতিটি হসপিটালের এমার্জেন্সিগুলো ডুবে গেছিল। পরের দিন জল একটু নামতে বাবাকে নিয়ে পৌঁছলাম এমার্জেন্সিতে। এক্সরে করে দেখা গেল পাতে মাল্টিপল ফ্র্যাকচার, অপারেশন করতেই হবে। অর্থাৎ 1 মাসে 2টো অপারেশন, এবং এই হসপিটাল পর্ব চলল বেশ কিছুদিন। তবে এই এত বিপত্তির মধ্যেও ভাগ্য কিছুটা ভালো ছিল বলে বাবার 2 মেয়ে তার পাশেই ছিল। তাদেরকে উপযুক্তভাবে বড় করেছিল বলে আজ বিপদের দিনেও তারা বাবার পাশে দাঁড়াতে পারল। আমি আর শেখার বাবার 2 জামাই তো ছিলামই, কিন্তু মেয়েরাও আমাদের থেকে কোনো অংশে কম ছিল না। উল্টে মা বাবার যত্ন নেওয়ার ব্যাপারে তারা আমাদের ক্ষমতাকে প্রত্যেকবার ঝাঁপিয়ে যায়। শেষমেশ সমান তালে আমরা 5 জন মিলে ক্রাইসিসটা সামলেছিলাম, যেখানে বাবার বয়স্ক শাশুড়ি অর্থাৎ সুস্মিতা ও শিল্পার দিদা আমাদের পাশে ছিল। তবে এর চিকিৎসা শুধু 1-2 দিন বা কোনো সপ্তাহের ব্যাপার ছিল না, এক লম্বা গল্প ছিল। খালি হাতে লাগলে তাও ম্যানেজ করা যেত, কিন্তু পাটা ফ্র্যাকচার হওয়ার কারণে বাবা বাড়ির মধ্যেই বন্দি হয়ে গেল। পুজোর ঠিক আগ দিয়ে এই ঘটনাগুলো ঘটছিল। কিন্তু বাবা নিজে ঘরেতে আটকে গেলেও চেয়েছিল আমরা বেরোই, আর আমাদেরই আন্দাজে পুজোটা আপনাদের সহ বাবাকেও দেখাই। তবে এইবারের পুজোয় যা দেখলাম আমরা,
সেটা আর পরিক্রমার পর্যায়ে পড়েনি। সেটাকে বলা যেতে পারে এক রকমের অনুভূতি, নিজের শহরকে অন্যরকম করে চেনার অনুভূতি, এবং সেই ভাবনা চিন্তাটাই আপনাদের সাথেও ভাগ করতে চলেছি। তবে পুজোর ভিড়ের মধ্যে ঠাকুর দেখা আমাদের জন্য কোনো ছোট ব্যাপার ছিল না। হাজার হাজার লোকেদের ভিড়ের মাঝখানে নিজেদের মাথা ঠান্ডা রাখা সহজ কথা না। কিন্তু পুজোর সময় কলকাতার রাস্তায় বেরোতে গেলে সেই ঝুঁকি নিতে আমরা অনেকেই রাজি। গত কিছু বছর সেই অভ্যাস না থাকলেও নিজের শহরে পুরনো অভ্যাস ফেরাতে বেশি সময় লাগেনি। তাই আমরা কি কি পুজো দেখলাম আর কতটা ভিড়ে ঠেলাঠেলি খেলাম, সেই দিকে এগোতে গেলে পিছিয়ে যেতে হয় পুজোর দিনগুলোয়। নিয়ে এসছে চাউমিন। পুজো পরিক্রমা শুরু করার জন্য প্রথমেই আমরা গেলাম মেট্রো ধরতে। গত 3 বছরে নিউ ইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন ডিসি, সান ফ্রান্সিসকোতে মেট্রো সার্ভিস দেখেছি, কিন্তু পুজোর সময়তে কলকাতা মেট্রো সার্ভিসের তুলনা হয় না। কাতারে কাতারে মানুষকে অনায়াসে 5 দিন ধরে ফুল নাইট সার্ভিস দেওয়া অন্য কোনো শহর পারে কিনা আমার জানা নেই। যাই হোক, আমরা মেট্রো ধরেছিলাম দক্ষিণ কলকাতা থেকে উত্তরের দিকে যাব বলে। সেখানে এমন এক প্যান্ডেল দিয়ে শুরু করলাম যাদের এবার 100 বছর হতে যায়। নাম তার টালা প্রত্যয়। এখানকার থিম আর সজ্জা দুটোই ছিল অনবদ্য। আপনারা এই থিম প্যান্ডেলের কি ব্যাখ্যা দেবেন জানি না, কিন্তু আমরা যতটুকু বুঝেছি সেটা খুব অল্প শব্দে আপনাদের বলতে চাইছি। এই পুজো প্যান্ডেলটির মূল বিষয় ছিল বীজ। প্রকৃতিতে যে কোনো কিছুর জন্মের সূত্র হলো এই বীজ। আবার দেখতে গেলে মানুষের আক্ষরিক বেঁচে থাকার রসদ অর্থাৎ খাদ্যের সূত্রও এই বীজ। এক কৃষক তার জীবনের সব পরিশ্রম দিয়ে এই বীজকে রক্ষা করে, তাকে নানান রকম ভেজাল থেকে বাঁচানোর চেষ্টা করে, কারণ সে জানে আগামী দিনের সর্বসুখ শান্তি লুকিয়ে আছে ওই বীজেই। ঠিক তেমনই কিন্তু আমাদের মগজ, তাকে যতটা যত্নে রাখা যায়, যুক্তি দিয়ে বোঝানো যায়, ভালো চিন্তা দিয়ে ভাবানো যায়, সে তত শক্তিশালী হয়ে ওঠে। বেঁচে থাকতে যেমন খাদ্যের প্রয়োজন, ঠিক সেরকমই প্রকৃত অর্থে বেঁচে থাকতে প্রয়োজন একটি সুস্থ মগজের। এই বীজ আর মগজ, এই দুটো জিনিসকে নিজের অধীনে না রাখলে দেশ স্বাধীন হলেও সেখানে থাকতে হয় অন্যের আয়ত্তে। হয়তো তাই এরকম এক প্রদর্শনী আমাদের সবার চোখের সামনে রাখা। নিজের দেশে, নিজের শহরে কি সত্যি আমরা সবাই রাজা? এইসব ভাবতে ভাবতে আমরা প্যান্ডেল থেকে তো বেরিয়ে গেছিলাম, কিন্তু এই অনুভূতি আমাদের পিছা ছাড়েনি। এরপরে আমরা আরও অনেক পুজো প্যান্ডেল ঘুরলাম। কত নতুন ভাবনা, দক্ষ শিল্পের নমুনা ছড়িয়ে রয়েছে তখন গোটা শহর জুড়ে। সেগুলো দেখতে দেখতেই ভাবছিলাম, যে শহর এই 5 দিনের জন্য এক উৎকৃষ্ট মানের শিল্প প্রদর্শনীর মঞ্চ হয়ে দাঁড়ায়, সেই একই শহর বছরের বাকি দিনগুলোয় কি সমানভাবে উন্নতির ধ্বজা ওড়ায়। ভিন রাজ্যের কত কলেজের বন্ধু বা অফিসের কলিগকে আমরা হামেশাই বলে থাকি, কলকাতা দুর্গাপুজো ইজ ম্যাজিক, আনপ্যারালাল, না দেখলে মিস করবে। আর নির্দ্বিধায় এই শহর তার সমস্ত প্রতিভা ঢেলে দিয়ে প্রতি বছর ফিরে ফিরে আসে নতুন চমকের সাথে। কিন্তু ঠিক তারপরেই এটা ভাবতে খুব অবাক লাগে, এই একই শহর উন্নয়ন আর প্রগতির দৌড়ে বাকি অনেক ছোট বড় শহরের থেকে কিভাবে এতটা পিছিয়ে পড়ল। আমাদের মগজকে চালনা করার রাশটা যেন ঢিলে হয়ে গেছে কোথাও। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন সব জুড়েই যেন চলছে মগজ ধোলাই। মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্রকে ভোঁতা করে দেওয়ার এক পরিকল্পিত প্রচেষ্টা। এই মগজাস্ত্র ছাড়া যে মানুষের মানুষ হয়ে বেঁচে থাকাটাই আর হয়ে উঠবে না। তাই বলবো, যেইভাবে শহরের শিল্পী সত্তাটা এখনও স্বতন্ত্রভাবে বেঁচে আছে, সেই একইভাবে এবার সময় এসেছে আমাদের মগজের দায়িত্ব নিজের হাতে নেওয়ার। একমাত্র তাহলেই সম্ভব নিজেদের জন্য, এই শহরটার জন্য কিছু সঠিক সিদ্ধান্ত নেওয়া, যা সুদৃঢ় করে তুলবে ভবিষ্যতের দিনগুলো।
কলকাতাকে লন্ডন করে তোলার দরকার নেই, কলকাতাকে দুবাইয়ের চাকচমকে মুড়ে দেওয়ারও প্রয়োজন নেই। কলকাতার মাধুর্য লুকিয়ে আছে কলকাতার মধ্যেই, শুধু অবহেলার ছাইয়ে ঢেকে গেছে অনেকটা। আর সেই ছাই ওড়ানো পড়ে আমাদের সবার দায়িত্বে। তবেই বলা যাবে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই গল্পে শুধুমাত্র 2025-এর পুজো দেখায়নি আপনাদের, 2024 থেকেও অল্প কিছু অংশ ফিরিয়ে নিয়ে এসেছি। আমরা কি এই 1 বছরে সবটা ভুলে গেছি? এই প্রশ্নটা দিয়েই আমাদের দেশে ফেরার এই পর্বটা শেষ করতে চাইছি। আমরা দেশে ফিরে এসেছি ঠিকই, কিন্তু কলকাতায় রইলাম মাত্র 2 মাস, এবং এর পরে কোথায় গিয়ে উড়ে বসলাম সেটা থাকবে পরের পর্বে। ওয়াশিংটন মনুমেন্ট থেকে এই গান্ধী মার্গ অব্দি যাত্রাটা এগিয়ে নিয়ে যেতে আসবো খুব শিগগিরই। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।